সিরিয়া থেকে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, দামেস্কের দখল নিল বিদ্রোহীরা। নতুন যুগের সূচনার ঘোষণা এইচটিএস গোষ্ঠীর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা 5 মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাসিনার পতনে দিশেহারা ভারত, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে অভিযোগ রিজভির। হাই কমিশন অভিমুখে পদযাত্রা বিএনপির 3 অঙ্গ সংগঠন। এবং টেন্ডার জটিলতায় ছাপ বিলম্বের কারণে এবার হচ্ছে না বই উৎসব, জানালেন গণশিক্ষা উপদেষ্টা। পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে ছাত্র গণ অভ্যুত্থানের গ্রাফিক। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। আর শুরুতে থাকছে সিরিয়া প্রসঙ্গ। এবার দেশের খবর। নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা 5 মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান বলেন, 2019 সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংশ্লিষ্ট শ্রম আদালতে 5টি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। 2010 সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়। ডক্টর ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট 2011 এবং 2019 সালে মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে পৃথক রুল জারি করে। রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের 24 অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন বলে জানান আইনজীবীরা। ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের প্রতিনিধিরা। রোববার দুপুরে বিএনপির 3 সংগঠনের 6 জন প্রতিনিধি ভারতীয় হাইকমিশন যান। এর আগে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির 3টি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়। বেলা 11:30টায় নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে আসা সংগঠন 3টির হাজার হাজার নেতাকর্মীরা এই পদযাত্রা অংশ নেয়। এ সময় তাদের ভারত বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকাগুলো। এদিকে পদযাত্রাটি রামপুরা এসে পৌঁছালে বাধা দেয় পুলিশ। পরে বিএনপির 3 সংগঠনের 6 জন প্রতিনিধি ভারতীয় হাইকমিশনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয় পুলিশকে। প্রস্তাবে রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে যান। এটাকে অবমাননা করেছে, ছিঁড়ে ফেলেছে। আমরা তারই প্রতিবাদে শুধু এখানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের সমন্বয়ে আমরা আজকে এইটার প্রতিবাদে ইন্ডিয়ান হাইকমিশনে আমরা স্মারকলিপি প্রদান করছি। শেখ হাসিনার পতনের পর ভারত নিজেদেরকে সামাল দিতে পারছেন না, আর সেজন্যই তারা শোকাহত হয়ে গভীরভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড বাটার মোড়ে ভারতীয় পণ্য বর্জনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, গোটা দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনরা নিরাপদে আছে। হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর দেশে কোনো মন্দিরে বা কোনো হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে সেটা ভারতীয় কিছু মিডিয়া অপপ্রচার ছাড়া কিছুই নয় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা কেন জানি একটু নিজেদেরকে সামাল দিতে পারছে, তারা এটা ভুলতে পারছে। এই ভুলতে না পেরে তারা গভীর অপপ্রচার এবং চক্রান্তে নেমেছেন। তারা বলেছেন বাংলাদেশিদেরকে আর ভিসা না দিতে, ভিসা ইতিমধ্যে বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। তাতে আমাদের কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয়েছে আপনাদের। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলায় নিন্দা জানিয়ে বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু বলেছেন, ভারত পাকিস্তানের চেয়েও বর্বরতার প্রমাণ দিয়েছে। স্বৈরাচার হাসিনা দিল্লিতে বসে যা বলছে ভারতের রাষ্ট্রপ্রধান মোদী সরকার তাই করছেন। এর মাসুল ভারতকে একদিন দিতেই হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ডাকসুর সাবেক এই নেতা। শাহিন আলমের ক্যামেরায় রিপোর্ট করেছেন মন্ডল এনাম। রিয়েলি সে যেটা কি বলে যে আরএস এর সদস্যরা সন্ত্রাসী, সেটা আবারও সে প্রমাণ করে দিল। এবং
আমি বলবো এখান থেকে তাদের সরে যাওয়া উচিত। আর না হলে ইন্ডিয়ার এই মোদির জন্য, এই মোদি বিজেপির জন্য ইন্ডিয়াকে একটু খেসারত দিতে হবে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারত সরকারের ইসকনের উগ্রবাদী কিছু সংখ্যক হিন্দু গোষ্ঠী ফুঁসে উঠেছে। তারা হামলা চালায় আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে, অবমাননা করে বাংলাদেশের পতাকা। চিন্ময় করে ইসকনের কেউ না, এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এবং সেগুলো প্রেস কনফারেন্স করে আপনাদের আমাদের বলেছে, ইসকনের লোকরা বলেছে যে সে আমাদের কেউ না। চিন্ময় কি করেছে আপনি নিশ্চয়ই জানেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গিয়েও ইসকনের উপর ভর করে আবারও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মনে করেন বিএনপি। ইসকনকে তারা লেলিয়ে দিয়েছে আওয়ামী লীগ সামনে রেখে, এবং ভারতকে আমরা জানতাম যে একটি গণতন্ত্র মানা দেশ। এই ভারত, আমি দেখি পাকিস্তান ৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা মুক্তিযুদ্ধে ভারতে পাকিস্তানের চেয়ে এটা বর্বর আমি মনে করি, আমার দৃষ্টিকোণ থেকে। বলবেন কেন? আজকে ভারত একটা গণতন্ত্র মানা দেশ, এই দেশে কি কোনো শিক্ষিত লোক নাই? মোদির মতো একটা অশিক্ষিত লোক, একটা চাওয়ালা, সে একটা হাসিনাকে এখানে যা বলতেছে সেই তাই সাম্প্রদায়িক। আজকে এটা কি সম্ভব? আজকে ভারতীয় একটা আগরতলা আমাদের হাইকমিশন, সেখানে আঘাত আনা। দেশের মানুষ বিএনপির পাশে আছে। গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা যেহেতু দেশ ছেড়ে পালিয়েছে, সেহেতু আগামীর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যর কোনো বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা। জনগণ আমাদের পাশে আছে, জনগণ যেটা চায়, জনগণের বাইরে কোনো কিছু করতে পারবে না ভাই। ৫ই আগস্টের পরে গণ অভ্যুত্থান করে শেখ হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগকে এ দেশ থেকে মানুষ প্রত্যাখ্যান করেছে। জাতীয় ঐক্যতা অবশ্যই দরকার। বর্তমান দেশের হিন্দু সম্প্রদায়ের সব মানুষ নিরাপদে আছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পালানোর পর কোনো মন্দিরে হামলা হয়নি। ভারতের কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বলেও জানান বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। কোনো হিন্দু সম্প্রদায় কোনো বাড়ি ঘর দাঁড়ানো হয়েছে? কোনো হিন্দু সম্পত্তি দখল করা হয়েছে কিনা বলেন? কোনো কিছু হয়নি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, নতুন পাঠ্যপুস্তকে থাকছে জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের গ্রাফিতি। তবে অন্যান্য বারের মতো এবার ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না। সকালে খুলনায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি। বিলম্বের কারণ উল্লেখ করে উপদেষ্টা আরও জানান, যেহেতু বাইরের একটি দেশের বই ছাপার কথা ছিল ৫ আগস্টের পর, সেই টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানের ফলে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে। এজন্য বই বিতরণে কিছুটা দেরি হলেও প্রাথমিকের বই জানুয়ারির মধ্যেই বিতরণ করা সম্ভব হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও জানান, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের ওপর কিছুটা বাড়তি চাপ পড়বে, এটা ঠিক, কিন্তু এটি মেনে নিতে হবে। তার কারণ গণ অভ্যুত্থানের পরবর্তী দেশে সকল ক্ষেত্রে একটি প্রভাব পড়ে। দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসের সাজাপ্রাপ্ত স্ত্রী চুমকি কারণকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে চুমকির পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। প্রতি ৩ মাস পর পর তেজগাঁ এবং গাজীপুরে কারিগরদের নিয়মিত প্রশিক্ষণ দেয় বিআরটিসি। এখন পর্যন্ত ৪০০ জনকে কারিগর প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। বিআরটিসি দীর্ঘকাল লোকসানে থাকলেও বর্তমানে পরিবর্তন এসেছে সংস্থাটির কার্যক্রমে। দুর্নীতি ও অনিয়ম দূর করতে পারায় সফলতা এসেছে বলে মনে করেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। তেজগাঁ ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন শেষে এসব কথা জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। লোকসান আর ভর্তুকি, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, বকেয়া দুর্নীতি বন্ধ করে অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি। লোকসানি বিআরটিসি এখন দেখতে শুরু করেছে লাভের মুখ। বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম আসার পর ২০২২ সালে বন্ধ কারখানা আবারও চালু করে ওয়ার্কশপ তৈরি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি। আসলাম, জয়েন করলাম, কোনো ট্রেনিং বলতে কিছু নাই, অর্থাৎ কোনো একজন কারিগরের কোনোদিন তার এখানে ট্রেনিং হয়নি। আবার আমাদের গাড়ির কাজ বাইরে পাঠাই করা, এটাও বন্ধ হয়ে গেছে, অর্থাৎ গাড়ি বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে, আবার বাইরের লোক এসে বন্ধ হয়ে গেছে। আমরা একটা গতকাল মধ্যে হিসাব করছি, অলমোস্ট আমরা ৪০০ লোকের আমরা টেকনিশিয়ানদের ট্রেনিং দিচ্ছি। আমরা ৩০০-র উপরে টট ট্রেনিং এর, অর্থাৎ ট্রেনার সৃষ্টি করছি ড্রাইভিং।
বর্তমান রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে যাওয়ার পরিকল্পনা করছে বলেও জানান এর চেয়ারম্যান। আমরা শেয়ার মার্কেটে যাইতে পারি, এখন যে বিআরসির যে অবস্থা, আমরা দ্রুত শেয়ার মার্কেটে যাওয়া উচিত আমি মনে করি। বিআরসির সুনাম যদি ধরে রাখা যায়, যে সুনাম যদি থাকে, অর্থাৎ শেয়ারের দাম কিন্তু নির্ভর করে সুনামের উপরে, অর্থাৎ যে এখানে মারিঙ্গানিং নাই, সুনাম আছে, এটা কিন্তু আপনার কিন্তু শেয়ারের দাম কিন্তু এটা বাড়বে, এটাই হলো স্বাভাবিক। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীদের সুবিধার্থে সকলের জন্য ন্যায্য মূল্যে পণ্য কেনার সুযোগ করে দেওয়া হবে বলেও জানান বিআরটিসির চেয়ারম্যান। যে আমাদের যে বিআরটিসি যেহেতু আমাদের ট্রাক আছে, আমি গতকাল অলরেডি নির্দেশনা দিছি যে আমাদের ট্রাক দিয়ে আমরা সবজি এবং নিত্যপণ্যের ডিম আমরা এগুলো নিয়ে আসবো। নিয়ে আসলে আমাদের এখানে ক্যাম্পাসে আমাদের যারা আপনারা যারা মানে আমাদের লোকজন তারা কিনতে পারবে মানে ন্যায্য মূল্যে। দেখেন আমি বলছি অনেক দূর এগিয়েছি, অনেক দূর যেতে হবে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার দেবিদ্বার উপজেলা জাফরগঞ্জ এলাকার একটি ফসলি মাঠ থেকে 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা ফসলি মাঠে ধান কাটতে গিয়ে 2 জনের লাশ পড়ে থাকতে দেখলে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে 2 জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। নিহতরা কুমিল্লা জেলার জাফরগঞ্জ এলাকার মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন ও খাগড়াছড়ি জেলার রুহুল আমিনের ছেলে মোহাম্মদ মোহন। জানা যায় জাফরগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে ডিশ লাইনের কাজ করে আসছিলেন তারা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা নওগাঁয়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডা আর উত্তরের হিমেল বাতাসে কাবু এই অঞ্চলের মানুষ। ব্যাহত হচ্ছে মাঠের কাজও। সূর্যের দেখা মিললেও কমছে না শীত। কুয়াশার কারণে অনেকেই বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শীত বাড়ার সঙ্গে দেখা দিয়েছে কাজের সংকট, এতে বিপাকে পড়েছেন তারা। কাজ করবো পারি না, ঘর থেকে বাইরে হইতে পারি না, উলাতে পারি না, কঠিন ঠান্ডা। এখানে খুব শীত, সেজন্য আমরা খেল দিয়ে আগুন জ্বালাচ্ছি শীতকে বিদায় দেওয়ার জন্য। টাঙ্গাইলের মধুপুরগড়ে বাণিজ্যিকভাবে শীতকালীন সবজি চাষ শুরু করেছে কৃষকরা। মাঠে মাঠে কাটছে কৃষকদের এখন ব্যস্ত সময়। বাহারি সবজির ফলনও ভালো দাম পাওয়ার আশায় স্বপ্নের জাল বুনছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। হাবিবুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। টাঙ্গাইলের মধুপুরে মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মূলা, শিম। সবুজ পাতার ফাঁকে ফাঁকে দুলছে বাহারি রঙিন সবজির ফুল আর সবজি। চোখ জুড়ানো এমন সবজি খেতে কাজ করছেন কৃষকরা। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। নারী পুরুষ সমানভাবে এগিয়ে যাচ্ছে বাণিজ্যিক চাষাবাদে। কেউ কেউ বাড়িতে মাচায় ও বস্তায় আলু, লাউ আবাদ করছেন। অনুকূল আবহাওয়া থাকলে ফলন ও দাম ভালো পাবে এমনটাই আশা কৃষকদের। এবছর শীতকালীন সবজি বাঁধাকপি, ফুলকপি, মূলা, আলু, পেঁয়াজ, রসুন আবাদ করছি। পাতাকপি তাহলে কাজ করি, আবার পালটুলের কায়খানা দিয়ে শাশুড়ি করি, নিরানি সব কিছু কাম আমরা করতেছি। এই বছর মানে আবাদ ফসলের মধ্যে মোটামুটি ভালোই আর কি, গাছের উৎপাদন ভালোই দেওয়া গেছে। নারীর হাত দিয়া আমরা নারীর সংসারে যে করি এরকম কৃষি কাজটা ওইরকম যত্ন করি আমরা এই কৃষি ফসলটা উৎপাদন করি। কৃষি বিভাগের পরামর্শ এই আনিস ভাই সবসময় আমাদের পাশে থাকে। উনি যে কোনো সমস্যা হলে আমাদের সেটা সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করে। কৃষকদের পরামর্শের পাশাপাশি আগামীতে আরও বেশি উৎপাদনের লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। এই অঞ্চলে উৎপাদিত সবজি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। এই অঞ্চলের কৃষকরা বাণিজ্যিকভাবে অধিক পরিমাণে সবজি উৎপাদন এবং রপ্তানি করে অর্থনৈতিকভাবে দ্রুতগতিতে লাভবান হচ্ছে। ফসলের রোগ এবং পোকা হলে আমরা সেটা দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করি। বাণিজ্যিক প্রসারের পাশাপাশি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে কৃষকরা লাভবান হবে। বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে দেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।
এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আয়োজিত বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপোতে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। দর্শনার্থীদের পদচারণায় আরও মুখরিত হয়ে ওঠে প্রদর্শনী স্থল। দেশের চিকিৎসা প্রযুক্তিতে সারা বিশ্বে নিত্য নতুন উদ্ভাবন ও পণ্যের অনন্য মাত্রা যোগ করার উদ্দেশ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলা মেডিকেল ও ডায়াগনস্টিক এক্সপো 2024 বাংলাদেশের চিকিৎসা, সার্জিক্যাল, ডায়াগনস্টিক এবং গবেষণা ল্যাবরেটরি বাজারের জন্য একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলা মেড এক্সপোর আগের সংস্করণটি স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় শিল্পের অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া লাভ করেছে। ক্রমবর্ধমান বাজারের আকারের সাথে সাথে বাংলাদেশ দ্রুত চিকিৎসা ও পরীক্ষাগার প্রযুক্তির একটি উল্লেখযোগ্য বাজারে পরিণত হচ্ছে। আগামী 9 ডিসেম্বর তারিখে ডোমিনোস পিৎজা তাদের ব্যবসার 64 বছরের অসাধারণ মাত্রা উদযাপন করতে যাচ্ছে। এই উপলক্ষে বাংলাদেশের সকল পিৎজা প্রেমীদের জন্য ডোমিনোস পিৎজার 36টি রেস্টুরেন্টে 36টির বেশি পিৎজার ওপর 36% আকর্ষণীয় ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। ডোমিনোস পিৎজা 2019 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কক্সবাজার এবং নারায়ণগঞ্জ বাংলাদেশের 6টি প্রধান শহরে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করেছে। দর্শক, সংবাদ শেষ করব সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রের খবর জানিয়ে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রটি দেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য। পাথর, পানি, পাহাড়ের অপূর্ব সমন্বয়ে সাদা পাথরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। প্রায় প্রতিদিনই এখানে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা, কিন্তু প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্যের মাঝে রয়েছে নানা সমস্যার ছাপ। আজিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রটিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে, কিন্তু সাদা পাথরে যাওয়ার পথে চরম ভোগান্তির মুখে পড়তে হয় ভ্রমণ পিপাসুদের। শুকনো মৌসুমে সড়কের ধুলোবালির কারণে যাতায়াত হয়ে ওঠে কষ্টকর। এছাড়া পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত টয়লেটের অভাব এবং নারী ও শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা না থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। নিরাপত্তা ব্যবস্থাও পর্যটকদের মধ্যে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় দেখা যায় যে আপনার পাবলিক টয়লেট, তারপরে আপনার কিছু জায়গায় আছে আপনার একটু মানে এলোমেলো আর কি, মানে দোকানপাটগুলো এগুলো একটু সুসজ্জিতভাবে সরকারের একটু দৃষ্টিপাত করলে জিনিসটা তার পর্যটন কেন্দ্রগুলো আর একটু সুন্দর হবে আর কি। এখানে ম্যানেজমেন্টের আরেকটু হয়তো বা উন্নতি করার সুযোগ আছে আমার যতটুকু মনে হয়। এছাড়া পর্যটক অনেক বেশি, বাট এদেরকে সুষ্ঠুভাবে ম্যানেজ করলে আমার মনে হয় এখানে আরও পর্যটক আসবে। সাদা পাথর পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের একটি টহল টিম সক্রিয় রয়েছে। এছাড়া পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেখভাল করতে স্থানীয় প্রশাসনও কাজ করছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি। বিশেষ করে শুক্রবার এবং শনিবারে অনেক পর্যটকের সমাগম হয়। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে যদি আমরা পুলিশের একটা টিম বা একটা ক্যাম্প যদি আমরা আনতে পারি, তাহলে অনেকাংশে পর্যটকদের যেই অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। এ ব্যাপারে আমরা আমাদের ইতিমধ্যে কথা বলা আছে এবং আমরা আরও কথা বলবো, পত্র আলাপ করব। সিলেটের সাদা পাথর দেশের একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র, কিন্তু অব্যবস্থাপনা ও ভোগান্তির কারণে পর্যটকদের মুগ্ধতা অনেকাংশেই মলিন হয়ে যায়। সঠিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে সাদা পাথর হয়ে উঠতে পারে দেশীয় পর্যটনের গর্ব। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সিরিয়া থেকে পালানো প্রেসিডেন্ট বাশার আল আসাদ, দামেস্কের দখল নিল বিদ্রোহীরা। নতুন যুগের সূচনার ঘোষণা এইচটিসিএস গোষ্ঠীর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা 5 মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাসিনার পতনে দিশেহারা ভারত, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে অভিযোগ রিজভির। হাই কমিশন অভিমুখে পদযাত্রা বিএনপির 3 অঙ্গ সংগঠন। এবং টেন্ডার জটিলতায় ছাপ বিলম্বের কারণে এবার হচ্ছে না বই উৎসব, জানালেন গণশিক্ষা উপদেষ্টা। পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে ছাত্র গণ অভ্যুত্থানের গ্রাফিতি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।